এই পান্থকুঞ্জ পার্ক বা হাতিঝিল রক্ষা কেন রক্ষা করতে হবে ওইসব আলোচনায় যাব না। এগুলো আমরা আসলে সাধারণ যারা আছে, যারা ভোগ করি, তারা আসলে আমরা জানি যে একটা গাছের প্রয়োজনীয়তা কী, কিন্তু আমরা বারবার দেখেছি যখনই আমরা দাঁড়াই তখন গাছের প্রয়োজনীয়তা বুঝাতে বুঝাতে আমাদের অনেক মুখে ফেনা তুলতে হয়। কিন্তু আজকে আমি কয়েকটা ইস্যু বলবো। একটা হচ্ছে যে এই দেশে আমরা অনেকেই পরিবেশ নিয়ে কাজ করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে পিওর হার্ট থেকে ঠিক পরিবেশের জন্যই কাজটা করছি কিনা এই প্রশ্নটা আমাদের মধ্যে আসা উচিত। কারণ অনেক সময় দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব এজেন্ডা থাকে, প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য, পোর্টফোলিও ভারী করার জন্য আমরা অনেক সময় এই কাজগুলোতে গিয়ে আমরা দাঁড়াই এবং ছবি তুলি এবং এগুলা বেচা বিক্রি হয়। তো আমি বলতে চাই যে গাছ রক্ষার আন্দোলন যেটা করছে আমরা দেখতে পাচ্ছি, সেই ধানমন্ডি থেকে শুরু, এদের একটা পিওর জায়গা থেকে করছে। তারা গাছের জন্য করছে, তারা মানুষের জন্য করছে, তারা পরিবেশের জন্য করছে। এখানে এদের আর কোনো প্রাতিষ্ঠানিক কোনো এজেন্ডা, কোনো প্রকল্প বাণিজ্য, কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং আমি বিশ্বাসও করি না সেটা। কিন্তু আমাদের মনে রাখতে হবে এদেশে অনেক সহযোগী প্রতিষ্ঠান আছে সরকারের। এটা কিন্তু একটা খুবই আপনার এই উল্লেখযোগ্য বিষয় যে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন এনজিওকে দেখা হয়। তো সহযোগী প্রতিষ্ঠান শব্দটার মানে কি? সে সরকারের এজেন্ডাকে বাস্তবায়ন করবে নাকি সে দেশের মানুষের পরিবেশের এজেন্ডাকে বাস্তবায়ন করবে? কোন সহযোগী সে? এই প্রশ্নটা যদি করেন আপনি দেখবেন যে এটা ভাগ হয়ে যাবে। তখন এই পরিবেশ নিয়ে কাজ করা কিছু মানুষ দেখবেন যে ভাগ হয়ে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তাদের এজেন্ডা পূরণ করার জন্য নানান কারণে অ্যাক্টিভিটি করছে, আর একটা দল দেখবেন যে একদম মাটি কামড়ে পড়ে থেকে পরিবেশের জন্য কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে এই বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা। তো এইখানেই আপনি আচরণে দেখবেন যদি 1-150 কর্মী তাদের থাকে এই পেটাপিটি করার জন্য, তাহলে 1-150 মানুষের দ্বারা তো আসলে এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ারই কথা ছিল, বা বাংলাদেশের পরিবেশের উন্নয়ন আরও অনেক ধাপ এগিয়ে যাওয়ার কথা ছিল। সেটা হয়নি কেন? মাত্র 10 জন মাটি কামড়ে পড়ে থাকছে, আর 1-150 টি শার্ট পরে, ক্যাপ পরে, খুব সুসংগঠিতভাবে, তাদের অনেক ফান্ডিং আছে বোঝা যায়। তো তারা সহযোগী সংগঠন হিসেবে তারা কাজ করে এসছে এত বছর, এবং এই প্রকল্পের নকশাকার বা তাদের সাথে সংশ্লিষ্টতা অনেক প্রমাণ আমরা পেয়েছি। তারা কিন্তু এখন এসে হামলাগুলো করছে। তো আমাদের আগের বক্তারা যেটা বলেছেন এবং আমিও বলবো, দেখুন লাঠিটিলায় একটি সাফারি পার্ক হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আবার পর্যবেক্ষণ হয়ে বাতিল হয়ে গেছে। যেইটা এর আগে সরকার একনেকে পাশ করে দিচ্ছে, সেইটা বর্তমানে আবার কিন্তু ফিজিবিলিটি রিপোর্ট দিয়ে এটা বাতিল হয়ে যাচ্ছে। তার মানে কি? গোড়ায় কিছু গলদ ছিল। তাহলে গত সরকারের আমলে যত প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পগুলোকে নতুনভাবে ইভালুয়েট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা ইভালুয়েট করুন, এবং আপনারা দেখবেন এর মধ্যে অনেক ভেজাল রয়েছে, যে ভেজালগুলো আমার দেশকে ক্ষতি করছে, যেই ভেজালের বিরুদ্ধে এই গাছ রক্ষার আন্দোলনের সদস্যরা আজকে দাঁড়াচ্ছেন। এই জন্য আমি একটা কথা বলে শেষ করব যে আপনারা এটাকে আসলে ওই পরিবেশ আন্দোলনকারীরা নিজেদের মধ্যে ঝামেলা করছে এইভাবে কথাগুলো আসলে এটা সাধারণ মানুষের মধ্যে একটা প্র্যাকটিস শুরু হয়ে যাবে যে নিজেদের মধ্যেই ঝামেলা। আসলে বিষয়টি মোটেও না। এখানে এজেন্ডাটা বুঝতে হবে, কার কি এজেন্ডা নিয়ে কে কেন দাঁড়াচ্ছে। 22 দিন ধরে যারা দাঁড়াচ্ছিল তাদের সাথে হঠাৎ করে কেন এই দলবদ্ধভাবে এসে দাঁড়িয়ে কিছু ছবি তোলার পায় তারা, এবং সেখানে যখন এই সমন্বয়ক আমিনুর রাজীব তার কথাগুলো বলেছিলেন যে 21 দিন আপনারা কোথায় ছিলেন, এটা খুবই যৌক্তিক একটা কথা। আমরা যদি পরিবেশ নিয়ে কাজ করি বলি, তাহলে এই আন্দোলনের সাথে আমাদের শুরু থেকে অথবা মাঝখানে হলেও আমাদের আসবার উচিত ছিল। কিন্তু আমরা যখন দেখলাম যে আন্দোলনটা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মোটামুটি কথাবার্তা হচ্ছে এবং শহীদ আনোয়ারা পার্কটাও ছেড়ে দেওয়ার কথা সরকার জানিয়েছে, মোটামুটি গুছিয়ে আসবার পরে আপনারা আসলেন হচ্ছে কিছু ছবি তোলার জন্য, পোর্টফোলিও ভারী করার জন্য। একদম পরিষ্কারভাবে আমি প্রাণী অধিকার ক্ষেত্রে এটা দেখেছি, পরিবেশ, বন্যপ্রাণী সব জায়গায় দেখেছি। গ্লোবাল ইন্টারেস্ট যেখানে তৈরি হয়, যেখানে ফান্ডিংয়ের ইস্যু তৈরি হয়, সেখানে পোর্টফোলিও ভারী করার জন্য একটা গোষ্ঠী যুক্ত হয়। আমি বলবো এটা না করে আপনারা আত্মা থেকে, আর্থিক জায়গা থেকে একসাথে হন, একসাথে কাজ করুন, দেশকে রক্ষা করি। ধন্যবাদ।